মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রীতি, তার মনে হচ্ছে এখনই সে পরপারের অধিবাসী হয়ে যাবে। কিন্তু এই দুনিয়া সে ছাড়তে চায় না, তার যে অনেক স্বপ্ন এখনও অপূর্ণ রয়ে গেছে। এমন সময় ডক্টর আরিয়ান এসে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখন বিপদ মুক্ত। আপনাকে উনি যদি সময় মতো নিয়ে না আসত, আপনি হয়তো আর দুনিয়ার আলো দেখতে পেতেন না। প্রীতি আশ্চর্যান্বিত হয়ে বলল, উনি মানি কে? কার কথা বলছেন আপনি? আরে যেই ছেলেটা আপনাকে কোলে করে হসপিটালে নিয়ে এসেছে, আমি তার কথা বলছি। প্রীতির তো কিছুই মাথায় ঢুকছে না, তবে তার এটুকু খেয়াল আছে, কেউ একজন তাকে কোলে করে হসপিটালে নিয়ে এসেছে। সে গাড়ি ড্রাইভ করার সময় কন্ট্রোল হারিয়ে ফেলে, ফলে সে গাড়ি নিয়ে গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। আচ্ছা, আপনি বেডে শুয়ে রেস্ট নিন, আমি আসছি। ডক্টর আরিয়ান এটা বলে কেবিন থেকে বের হয়ে যায়। প্রীতির তো কিছুই ভালো লাগছে না, এখন সে বাসায় যাবে কি করে? এমন সময় আকাশ কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করল। এই যে আপনি কেমন আছেন এখন? দেখতেই তো পারছেন কেমন আছি, আবার প্রশ্ন করছেন কেন? আরে বাবা, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি জিজ্ঞেস করেছি। এমনি জিজ্ঞেস করবেন কেন? আর আপনি আমার কেবিনে কোনো সাহসে প্রবেশ করেছেন? আরে ডক্টর বলল আপনি এখন বিপদ মুক্ত, তাই আপনাকে দেখতে আসলাম। আর আমিই সেই ছেলে যে আপনাকে হসপিটালে নিয়ে এসেছি। ও ডক্টর, তাহলে এত সময় আপনার কথাই বলছিল। আচ্ছা শুনেন, থ্যাংক ইউ আমাকে সঠিক সময়ে হসপিটালে নিয়ে আসার জন্য। আর শুনেন, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবো আমি, আমাকে কিছু খেতে দিন। আচ্ছা ওয়েট, আমি এখনই ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসছি। অন্যদিকে প্রীতির মা বাবা তো টেনশনে শেষ। উনাদের মেয়ে কোথায় চলে গেল? সেই সকালে বের হয়েছে, এখনো বাড়ি ফিরছে না। প্রীতির আম্মু তো কেঁদে কেটে চোখ লাল বানিয়ে ফেলেছে। বারবার বলছেন, এই প্রীতির আব্বু আমার মেয়ে কোথায়? সে এখনো আসছে না কেন? প্রীতির আব্বুও চুপ করে আছে। উনার মাথায়ও যেন কিছু ঢুকছে না। মেয়েটা তো এত সময় কখনো বাহিরে থাকে না, কিন্তু আজ কি হয়েছে যে এখনো বাড়ি ফিরছে না? দুপুর পেরিয়ে বিকেল হতে চলল, না এভাবে আর বসে থাকলে চলবে না। তিনি লোক লাগিয়ে দেয় প্রীতির খোঁজ করার জন্য। অন্যদিকে আকাশ কি নাস্তা নিয়ে যাবে উনার জন্য? ওর তো মাথায় কিছু কাজ করছে না, পকেটেও টাকা নাই, আছে মাত্র 30 টাকা, এটা দিয়ে কি হবে? সে নিজেও তো না খেয়ে আছে। ধুর, আমার যা হবে হোক, উনার জন্য এই টাকা দিয়ে কিছু কিনে নিয়ে যাই। এই যে দোকানদার মামা। হ্যাঁ মামা বলেন। ছোট একটা পাউরুটির প্যাকেট আর 2টা কলা দিন। দোকানদার আকাশের কথা মতো 1 প্যাকেট পাউরুটি আর 2টা কলা মিলিয়ে একটা প্যাকেট করে দেয়। সে নাস্তাগুলো নিয়ে আবার হসপিটালের কেবিনে ফিরে আসে। নাস্তার প্যাকেটটা প্রীতির দিকে এগিয়ে দিয়ে, এই যে নিন, এগুলো খেয়ে নিন। নাস্তার প্যাকেটটা খুলে তো প্রীতির মেজাজ খারাপ হয়ে যায়। রাগী স্বরে জিজ্ঞেস করে, এই যে, এইগুলো কি? কেন? পাউরুটি আর কলা। এই ছোটলোক, এগুলা কোনো খাবার? হা? তুই আমার জন্য এগুলো কি নিয়ে এসেছিস? এইসব পাউরুটি আর কলা তো আমার বাসার পোষা কুকুরগুলোকেও খেতে দেয় না। আর তুই আমার জন্য এইসব নিয়ে এসেছিস? কথাটা বলে খাবারের প্যাকেটটা আকাশের মুখের উপরে ছুঁড়ে মারে প্রীতি। তারপর আবার বলে, যা, আমি এগুলো খাবো না, আমার জন্য ভালো কিছু নিয়ে আয়। আমার কাছে তো আর টাকা নেই।
30 টাকা ছিল শুধু, তা দিয়ে আপনার জন্য খাবার নিয়ে এসেছি। এই ছোটলোক টাকা নাই কেন? না ইচ্ছে করে খরচ করছিস না? শোন, তোর টাকা আমি দিয়ে দিব, যা গিয়ে আমার জন্য ভালো কিছু নিয়ে আয়। সত্যি আমার কাছে কোনো টাকা নেই। এই কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার মুখের উপরে কথা বলিস? আমি এত কিছু শুনতে চাই না, তুই এখন আমার জন্য খাবার নিয়ে আসবি। সেটা যেখান থেকেই হোক আমি জানি না, আমার খিদে পেয়েছে, আমি খাবার খাবো। যা এখন আমার চোখের সামনে থেকে, হুহ। আকাশ কি করবে কিছুই তো মাথায় কাজ করছে না। আসলো উপকার করতে, কিন্তু এখানে এসে সে উল্টো ফেঁসে গেছে। অপমানিত হতে হচ্ছে তাকে। তার কাছে আর একটা টাকাও অবশিষ্ট বাকি নেই। কি করবে সে? পরে হঠাৎ মাথায় কাজ করে, তার তো একটা ফোন আছে। সে কেবিন থেকে বের হয়ে ডক্টরের কাছে যায়। ডক্টরকে বলে, ডক্টর সাহেব, আমার একটা ফোন আছে, সেটা আপনি রেখে দিন, আর আমায় কিছু টাকা দিন। আমার রোগীর নাকি খিদে পেয়েছে, ওনার জন্য খাবার নিয়ে যেতে হবে। পরে আপনাকে টাকা দিয়ে আমি আমার ফোন নিয়ে যাব। আল্লাহ, প্লিজ এভাবে বলবেন না, আপনার ফোন আপনার কাছে রেখে দিন। আর এই যে নিন টাকা। 1000 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে, এটা দিয়ে উনাকে ভালো কিছু কিনে খাওয়ান। আকাশের শরম লাগছে ডক্টর থেকে টাকা নিতে, কিন্তু কি করবে সেও যে নিরুপায়। প্রীতি যে বলেছে ভালো কিছু খাবার নিয়ে যেতে, না হয় আবার কথা শোনাবে তাকে। সে লাজ শরমের মাথা খেয়ে ডক্টরের কাছ থেকে টাকাটা নিয়ে প্রীতির জন্য ভালো ভালো কিছু খাবার নিয়ে যায়। আর ভাগ্যিস সরকারি হসপিটাল বলে বেঁচে গেছে, না হয় তো বিলটাও তার পরিশোধ করতে হতো। এই যে নিন আপনার ভালো খাবার। এই ছোট লোক, খাবারগুলো আমাকে দিচ্ছিস কেন? আমি কি নিজ হাতে খাবো নাকি? তাহলে তুই আমাকে খাইয়ে দিবি, আমি নিজ হাতে খেতে পারি না। আকাশ কি বলবে, তার মাথার মধ্যে কিছুই যেন কাজ করছে না। কারণ যেই মেয়ে ছোটলোক বলে নিন্দা করছে আকাশকে, সেই মেয়েই বলছে ওকে খাইয়ে দিতে। ভাইরে আজীব ক্যারেক্টার মেয়েদের, কখন কোনো ভূত চাপে মাথার মধ্যে কিছুই বুঝে আসে না। ছোটলোক বলে আবার তার হাতে খেতেও চায়। বাদ দেই সেসব কথা, হাতটা ধুয়ে প্রীতিকে খাইয়ে দিচ্ছে আকাশ। প্রীতি একদম ছোট বাচ্চার মতো করে হেলেদুলে খাবার খাচ্ছে, আর ঠিক মতো খেতেও পারছে না। মুখের আশেপাশে ভরিয়ে ফেলেছে। ওর এই অবস্থা দেখে আকাশ হাসব না কাঁদবে বুঝতে পারছে না। মনে মনে আকাশ বলে, আল্লাহ, একদম বাচ্চা মেয়ের মতো মন মানসিকতা ওনার মধ্যে। এই যে আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে। প্রীতিকে খাইয়ে দিয়ে অবশিষ্ট কিছু খাবার বেঁচে গিয়েছে, সেগুলো নিজে খেয়ে নিল। কি করবে, সেই সকাল থেকে তো সে নিজেও না খেয়ে আছে। পেটে আর বাধা মানছিল না, তাই প্রীতির ঝুটা খাবারগুলোই নিজে খেয়ে নিল। এই যে আমি ঘুমাবো। হা ঘুমান, আপনাকে বারণ করেছে কে? আমি একা ঘুমোতে পারি না, আমার একা ঘুমোতে ভয় করে। আপনিও আমার সাথে ঘুমাবেন? আল্লাহ, পাগল হয়ে যাব আমি। খানিক্ষণ পর পর মুখের বুলি বদলায়। কিছুক্ষণ আপনি বলছে, আবার কিছুক্ষণ তুই। মনে মনে বলল আকাশ, তবে মুখে বলল, না আমি এখন ঘুমাবো না, আপনি ঘুমান। এই কুত্তা, একদম আমার মুখের উপরে কথা বলবি না। আমি বলেছি না আমার সাথে তোর ও ঘুমোতে হবে। আমি একা ঘুমোতে ভয় পাই। রাগান্বিত কণ্ঠে বলল প্রীতি। আল্লাহ, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আচ্ছা ঘুমাচ্ছি,
আপনি একটু ওয়েট করুন, আমি ফ্রেশ হয়ে এখনই আসছি। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি আসবি, আমার একা থাকতে ভয় করে। আচ্ছা ঠিক আছে। তারপর সে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে গিয়ে আকাশ ভাবছে, এ কার পাল্লায় পড়লাম আমি। তবে একটা জিনিস ফিল করেছি, উনাকে দেখলে মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি কাজ করে। মনে হয় উনার রূপের ঝলক আমার কলিজাকে পুরো ছিন্নবিচ্ছিন্ন করে ফেলছে। এক দেখাতেই মনের মধ্যে জায়গা করে ফেলেছে, কিন্তু আফসোস আমার মনের কথাগুলো মনেই থেকে যাবে। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিল। তারপর কেবিনে গিয়ে দেখে প্রীতি ওর অপেক্ষায় বসে আছে। আকাশ যাওয়ার সাথে সাথে তাকে টান দিয়ে ওর এদকম কাছে নিয়ে গেল। আকাশ তো অবাক, কি করছে কি প্রীতি, পাগল টাগল হয়ে গেল নাকি আবার। এমনিতে তো ছেলেটা ঝাটকা খেল, এরপর প্রীতি যা করল তাতে তো আরো বড় শখ খেল। প্রীতি ওকে একদম ঝাপটে ধরে আমার বুকে মুখ গুজে দিয়ে শুয়ে পড়েছে। কি বলবে ভেবে পাচ্ছে না আকাশ, চোখগুলো জাস্ট বড় বড় হয়ে আছে। কিন্তু অবশ্য ভালোও লাগছে প্রীতির কর্মকাণ্ড দেখে, মনে বেফাস একটা স্বপ্ন জেগে বসেছে তার। উনি যদি আমার স্বপ্নের রানী হতো, উনি যদি আমার জীবনসঙ্গী হতো, তাহলে এভাবেই সারা জীবন নিজের বুকের সাথে জড়িয়ে ধরে থাকতে পারতাম। আনমনে বলল আকাশ। তারপর প্রীতিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমিও কি আপনাকে জড়িয়ে ধরব? জড়িয়ে ধরলে ধরতে পারেন, কিন্তু একদম উল্টোপাল্টা মতলব মাথায় আনবেন না। প্রীতিকে কে বুঝাবে যে আকাশের মাথায় অলরেডি শয়তান চেপে বসেছে। জেগে জেগে ওকে বউ বানানোর স্বপ্ন দেখছে সে। তবুও বলল, আচ্ছা, এমন কোনো ধরনের উল্টোপাল্টা চিন্তা মাথায় আনব না। তারপর প্রীতিকে জড়িয়ে ধরে আকাশ। প্রীতি চুপচাপ একদম ছোট বাচ্চার মতো গুটি দিয়েই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে প্রীতি বাবা মা তো পাগল পাগল হয়ে গেছে। রাত হয়ে গেছে, এখনো মেয়ে বাড়ি ফিরছে না। আবার খোঁজ নেওয়ার জন্য লোকও লাগিয়েছে, তাদেরও কোনো ফোন আসছে না। ভোরে আকাশের ঘুম ভেঙে যায়, সে ঘুম থেকে উঠে তো অবাক। মেয়েটা বিছানায় নেই, তার উপরে ফ্লোরটা পুরো রক্তে লাল হয়ে আছে। আকাশ মাথা চুলকাতে চুলকাতে বলল, মাথায় তো কিছুই কাজ করছে না, ফ্লোরে রক্ত কেন? তার উপরে মেয়েটা কোথায় গেল? বেড থেকে নেমে যেই না ফ্লোরে পা ফেলল এমন সময় কারোর হাতের উপরে পাড়া পড়ল। থতমত খেয়ে গেল আকাশ। নিজেকে নিজে প্রশ্ন করল, কার হাতের উপরে পাড়া দিয়েছি আমি? নজরটা নিচে ঘুরাতেই আকাশ দেখল প্রীতি ফ্লোরের উপরে পড়ে আছে। শরীরটা বেডের ভিতরে সাইডে, আর হাতটা বাহিরে বেরিয়ে আছে। মাথায় যেখানে আঘাত পেয়েছিল প্রীতি সেখান থেকে রক্ত বের হচ্ছে, আর সেই রক্তই পুরো ফ্লোর গড়িয়েছে। আল্লাহ, এখন কি করব আমি? মেয়েটা কখন বেড থেকে পড়ে গেল? সে তো আমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছে।
আনমনে বলল আকাশ। প্রীতির কাছে ঝুঁকে আকাশ বলল, এই যে শুনছেন? কোনো সারা শব্দ নেই। তাই আবার ডাক দিল, কিন্তু তাও সাড়া পেল না। এবার সে শিওর যে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। মেয়েটাকে বেডের উপরে শুইয়ে দিয়ে সে দৌড়ে ডক্টর আরিয়ানের কেবিনে চলে যায়, ব্যতিব্যস্ত হয়ে বলে, ডক্টর, আমার পেশেন্টের কি জানি হয়েছে? রাতে কেবিনের বেডে ঘুমিয়েছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি ফ্লোরের উপরে পড়ে আছে, আর মাথার ক্ষত জায়গাটা থেকে রক্ত বের হয়ে পুরো ফ্লোর লাল হয়ে গিয়েছে। প্লিজ একটু আসুন। আচ্ছা চলুন চলুন। কি বলছেন, কিভাবে হলো এমনটা? এমনিতে মাথায় আঘাত পেয়েছে, তার উপরে যদি আবার প্রেসার পড়ে সেটার উপরে, তাহলে রোগীর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ডক্টর, প্লিজ এভাবে বলবেন না, আপনি একটু দেখুন। ডক্টর আরিয়ান কেবিনে গিয়ে মেয়েটার কি হয়েছে সেটা দেখছে, আকাশ সাথেই দাঁড়িয়ে আছে। টেনশনে তার মাথা কাজ করছে না। তারপর ডক্টর আরিয়ান বলল, দেখুন, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, উনি মাথায় আবার আঘাত পেয়েছে। তার উপরে ক্ষতটা থেকে প্রচুর ব্লিডিং হয়েছে, এখন উনার রক্তের প্রয়োজন। না হলে রোগী রক্ত শূন্যতায় মারাও যেতে পারে। ডক্টর আরিয়ানের কথা শুনে থ হয়ে গেল আকাশ। ডক্টর আবার বলল, আমি রক্তের গ্রুপ চেক করে আপনাকে জানাচ্ছি। আপনি রক্তের ব্যবস্থা করুন। কথাটা বলে ডক্টর আরিয়ান কেবিন থেকে বের হয়ে যায়, আর আকাশ সেখানেই থ হয়ে দাঁড়িয়ে থাকে। একটু পর একজন নার্স এসে ব্লাড স্যাম্পল বলে যায়, এ পজিটিভ রক্ত লাগবে, 3 ব্যাগ রক্ত লাগবে। এত রক্ত কোথা থেকে ম্যানেজ করবে আকাশ? তখনই তার মাথায় আসে তার রক্তের গ্রুপ ও সেইম। সিদ্ধান্ত নেয় সে রক্ত দেবে। যেই ভাবা সেই কাজ। ডক্টরের কাছে গিয়ে আকাশ বলল, আমার রক্তের গ্রুপ সেম, আমিই রক্ত দিব। আপনি দিবেন বুঝলাম, কিন্তু 3 ব্যাগ রক্ত আপনি একা কি করে দিবেন? আরেকজন দরকার পড়বে? প্লিজ ডক্টর, সমস্যা নেই, আমি একাই দিব 3 ব্যাগ রক্ত। আপনি কি সিরিয়াস? হ্যাঁ ডক্টর, আমি সিরিয়াস, আমার যা হবে সেটা পরে দেখা যাবে। 3 ব্যাগ না, শুধু আপনার যত রক্তের দরকার হয় আমার শরীর থেকে নিন। ওকে, আপনি আমার সাথে আসুন। 3 ব্যাগ রক্ত একাই দিল আকাশ। মাথাটা ঝিম ঝিম করছে তার। ডক্টর আরিয়ান তাকে বলেছে কিছু সময় একটা জায়গায় বসে রেস্ট করতে, কিন্তু তার মন অস্থির হয়ে আছে। প্রীতির কখন জ্ঞান ফিরবে? অচেনা একটা মানুষ, তাও মনটা প্রীতিকে নিয়ে বারবার মাখামাখি করছে। তাই স্থির থাকতে পারল না, তাই কেবিনে ডক্টর আরিয়ানের সাথে সাথে চলে গেল সে নিজেই। ডক্টর আরিয়ান মেয়েটাকে চেক আপ করছে। তিনি বললেন, আচ্ছা শুনুন, একদম টেনশন করবেন না, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আমি ঘুমের ইনজেকশন দিয়েছি, ঘন্টা 5 মধ্যে জ্ঞান ফিরে আসবে। ডক্টর আরিয়ানের কথা শোনার আর সময় পায়নি আকাশ। তার আগেই মাথা ঘুরে ধাপাস করে ফ্লোরে পড়ে গেল। একে তো রক্ত দিয়েছে, তার উপরে দৌড়াদৌড়ি করছে। ওহহ শিট! উনাকে বলেছিলাম একটা জায়গায় বসে কিছুটা সময় রেস্ট করতে, কিন্তু উনি তা করেননি। 3 ব্যাগ রক্ত দেওয়া একজন ব্যক্তি,
সেটা কি যেমন তেমন কথা নাকি? এই যে মরিয়ম, আপনি আমার সাথে একটু হাত লাগান উনাকে ফ্লোর থেকে উপরে তুলতে। মরিয়ার হসপিটালেরই একজন নার্স আকাশকে বেডে তুলে ডাক্তার মরিয়মকে উদ্দেশ্য করে বলল, আপনি এখন কন্টিনিউ এই কেবিনে থাকবেন, বাকি কোনো কেবিনে যাওয়ার দরকার নেই। কারণ রোগীর সাথে যিনি ছিলেন তিনিও এখন রোগী হয়ে গিয়েছে, উনাদের দেখাশোনা করার জন্য একজন মানুষ স্টিল দরকার। জ্ঞান ফেরার পর চোখ খুলে আকাশ দেখল প্রীতি তার মাথার পাশে বসে কান্না করছে। কিন্তু কেন? অন্যদিকে নার্স প্রীতিকে বৃথা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। শোয়া থেকে উঠে বসল আকাশ। আকাশের জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে প্রীতি বলল, এই যে এখন কেমন লাগছে আপনার? কথাটা বলেই প্রীতি জড়িয়ে ধরল আকাশকে। আকাশ আর উত্তর দেবার সুযোগ পেল না। থমথম কণ্ঠে সে বলল, কেন? কেমন লাগবে আমার? আর কি হয়েছিল আমার? নার্স বলে উঠল, আপনি মাথা ঘুরে পড়ে গিয়েছেন, সকালবেলায় রোগীকে রক্ত দিয়ে এসে 6 ঘন্টা যাবৎ আপনার জ্ঞান ছিল না। তখনই সকালের কথা মনে পড়ল আকাশের। আল্লাহ, কি বলছে সবাই এই সব? তার তো কিছুই মনে নেই। দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখল 2টা বাজে। তার মানে সত্যিই 6 ঘন্টা তার জ্ঞান ছিল না। আর মেয়েটার জ্ঞান বা কখন ফিরল? প্রীতি তখনও আকাশকে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। এই যে আপনি কান্না করছেন কেন? এই কুত্তা, তোকে এত ব্যাগ রক্ত দিতে কে বলেছে? আর তোর যদি কিছু হয়ে যেত আমায় খাইয়ে দিত কে? আমার সাথে ঘুমাতো কে? আমার আব্বু আম্মু তো কেউ এখন নাই, এখন তো তুই এই আমার সব। যখন জ্ঞান ফিরেছে তখন নার্স বলল, তুই আমায় 3 ব্যাগ রক্ত দিয়েছিস। তাই নাকি তোর মাথায় চক্কর এসেছে? এই তুই এমনটা কেন করতে গেলি হা? এই যে প্লিজ আপনি একটু শান্ত হন। এমনিতে আপনার মাথায় আঘাত লেগেছে, বেশি চিৎকার চেঁচামেচি করলে আপনার ক্ষতি হবে। আর আমাকে নিয়ে টেনশন করবেন না একদম, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, আর চেঁচাবো না, কিন্তু আচ্ছা ওয়েট, আমি বাহির থেকে খাবার নিয়ে আসছি। উঠে ফ্রেশ হয়ে নিল আকাশ। পরে হসপিটালের ক্যান্টিন থেকে কিছু খাবার নিয়ে কেবিনে ফিরে আসলো। আর মনে মনে ডক্টরকে থ্যাঙ্কস জানালো। ভাগ্যিস তিনি আকাশকে কিছু টাকা দিয়েছিল, না হয় কি যে করতে হতো আল্লাহ জানেন। কেবিনে ফিরে গিয়ে এসে প্রীতিকে খাইয়ে দিল। তারপরে নিজেও খেয়ে নিল। এভাবে আরও 3 দিন হসপিটালে ছিল তারা। মেয়েটার সমস্ত দেখাশোনা আকাশ একা করেছে, কোনো কমতি রাখেনি। এই 3 দিন রাতের বেলায় মেয়েটা তাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছে। আজ রিলিজ করে দিয়েছে ডক্টর, তাই প্রীতিকে তার আপন বাসস্থানে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু আকাশের মনটা যেন মানছেই না। এই কয়েকটা দিন তার কাছে কয়েক হাজার বছর লেগেছে। এই 3টা দিনের সমস্ত স্মৃতি তার মনের মধ্যে একদম গেঁথে গিয়েছে। ভালোবেসে ফেলেছে সে প্রীতিকে এই কয়েকটা দিনে, কিন্তু বলার সাহস করতে পারছে না। আর তাছাড়া আজ সে চলে যাবে, আর কখনো হয়তো তাকে দেখতে পাবে না আকাশ। সারা জীবন প্রীতিকে ঘিরে ভালোবাসা নামক অনুভূতিটা নিয়েই বেঁচে থাকবে সে। এসব ভাবছে আর চোখের কোনো বেয়ে জল গড়িয়ে পড়ছে। এই যে কোথায় আপনি? আমায় কখন দিয়ে আসবেন আমার বাড়িতে? চোখটা মুছে নিল আকাশ, যাতে করে চোখের পানিগুলো না দেখতে পায় প্রতি। তারপর বলল, এই তো এখনই চলুন। তারপর মেয়েটাকে নিয়ে রওনা দিল ওর বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা একটা কথা বলবো আপনাকে? হ্যাঁ অবশ্যই।
আপনি না অনেক ভালো একটা মানুষ, আপনার মতো মানুষের তুলনা হয় না। কত পাগলামো করেছি আপনার সাথে, কিন্তু আপনি কিছুই বলেননি। নিজের হাতে খাইয়ে দিয়েছেন, রাতে আপনাকে সাথে নিয়ে ঘুমিয়েছি। এগুলো সারাটা জীবন আমার মনে থাকবে, আর আমায় ক্ষমা করে দিবেন। অনেক সময় রেগে গিয়ে তুই তুকারিও করেছি। আরে না, কি বলছেন এসব? আপনার উপরে কোনো রাগ নেই আমার। একটা মানুষের উপকার করতে পেরেছি, এতেই আমি খুশি। আর আমারও আপনাকে ঘিরে সমস্ত স্মৃতিগুলো সারাজীবন মনে থাকবে। মেয়েটা আকাশের কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে আছে। তা দেখে আকাশ আনমনে বলল, ধুর বেফা, সেটা কি বলে ফেললাম। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম প্রীতি। আপনার? আমার নাম আকাশ। দুজনে কথা বলতে বলতে গন্তব্যে চলে আসে। ভিতরে থেকে বারবার কলিজাটা খালি মোচড় দিচ্ছে আকাশের। আর হয়তো মেয়েটাকে দেখতে পাবে না সে। গাড়িতে আওয়াজ শুনতে পেয়ে অনেকগুলো মানুষ বাসার ভিতর থেকে বেরিয়ে আসলো। প্রীতিকে দেখতে পেয়ে সবাই তো মহা খুশি। একজন এসে প্রীতিকে জড়িয়ে ধরে বলল, মা আমার, কোথায় চলে গিয়েছিলি আমাদের ছেড়ে তুই? আম্মু, বাসায় গিয়ে বলছি। এই ছেলেটা কে? আর তোর মাথায় ব্যান্ডেজ কেন? আমি বুঝতে পেরেছি, এই ছেলেটা হয়তো এতদিন তোকে জিম্মি করে রেখেছে। দাঁড়া, ওর ব্যবস্থা করছি। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? বেটাকে মেরে আধমরা করে রাস্তায় ফেলে রেখে আয়। আর প্রীতির আম্মু, তুমি মেয়েকে ঘরে নিয়ে যাও। আব্বু, প্লিজ, তুমি ভুল বুঝছ, ও তেমন কিছুই করেনি। এই তুই আমাকে শিখাতে আসিস না, আমি জানি এই ছেলেই তোর সাথে কিছু করেছে। লোকগুলো আকাশকে উড়াধুরা মারতে আরম্ভ করে। আকাশকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে, মুখ দিয়ে অনবরত রক্ত বের হতে শুরু করে। বারবার ওদের কাছে মিনতি করে বলছে, প্লিজ, আমি এমন কিছু করিনি, আপনারা আমায় মেরেন না। কিন্তু কে শুনে কার কথা? ওরা মারতে মারতে আমার পুরো শরীর ফাটিয়ে ফেলে, শরীরের বিভিন্ন অঙ্গ থেকে ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। তখন আকাশ চেঁচিয়ে বলল, উপকারীর ঘাড়ে লাথি, এটাই তার প্রমাণ। বলেই জ্ঞান হারিয়ে ফেলল আকাশ। কে শুনে কার কথা? ওরা মারতে মারতে আকাশের পুরো শরীর ফাটিয়ে ফেলে। শরীরের বিভিন্ন অঙ্গ থেকে ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। তখন সে চেঁচিয়ে বলল, উপকারের ঘাড়ে লাথি, এটাই তার প্রমাণ। বলেই জ্ঞান হারিয়ে ফেলল সে। অন্যদিকে প্রীতি বারবার বলছে, আকাশ এমন করেনি। কিন্তু কেউ বিশ্বাস এই করতে রাজি না। না, ছেলেটাই তোর সাথে উল্টাপাল্টা কিছু করেছে। পাশেই ফুলদানি ছিল, প্রীতি সেটা হাতে ঠাসস করে দেওয়ালের সাথে বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলে। আর ধারালো দেখে একটা টুকরা সেখান থেকে উঠিয়ে নিয়ে হাতের উপরে চেপে ধরে বলে, বাবা, তোমরা আমার কথা শুনবে নাকি আমি হাতের উপরে চালিয়ে দিব? সবাই তো অবাক প্রীতির কাণ্ড দেখে। মারে, প্লিজ এমনটা করিস না, ওটা ফেলে দে। না, আমি জানি তোমরা আমার কথা শুনবে না। আমি যা বলবো সবটা শুনে তারপর তোমাদের যা করার করবে। এর আগে যদি উল্টাপাল্টা কিছু করো, তাহলে হাতের উপরে চালিয়ে দিব। ছেলেটার কোনো দোষ নেই, তোমরা শুধুই তাকে মারলে। সে আমার প্রাণ বাঁচিয়েছে, না হয় আজ তোমাদের মেয়েকে জীবিত দেখতে পেতে না চোখের সামনে। প্রীতির বাবা তো অবাক। কি বলছিস? ছেলেটা তোর জান বাঁচিয়েছে মানে? প্রীতি সমস্ত কিছু সবাইকে খুলে বলে। প্রীতির কথা শুনে সবার মুখে হাত উঠে যায়। সবার মনে একটা কথাই চলতে থাকে, হে আল্লাহ, কি করলাম আমরা, যে আমাদের মেয়ের প্রাণ বাঁচিয়েছে, তার প্রাণ নিতেই আমরা উঠে পড়ে লেগেছি। এই তোরা কে কোথায় আছিস রে?
তাড়াতাড়ি ছেলেটাকে নিয়ে আয়। প্রীতির বাবার সর্বাক্ষণ যারা বডিগার্ড থাকে তারা বলল, স্যার ওকে তো মেরে আধমরা করে রাস্তায় ফেলে রেখে দিয়ে আসছি। প্রীতির তো মাথায় উপরে আকাশ ভেঙে পড়ছে মতো অবস্থা। সে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়, ঘরের এরিয়া পার হয়ে দেখে আকাশ রাস্তার মধ্যে পড়ে আছে। প্রীতির পিছনে পিছনে ওর বাবাও ঘর থেকে বেরিয়ে আসে। বাবা তোমরা কি করলে এটা? তোমাকে বাবা বলতেই আমার ঘৃণা হচ্ছে। যে আমার প্রাণ বাঁচালো তোমরা তার পিছনেই পড়ে গেলে। মারে আমায় ক্ষমা করে দে, এই তোরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যা। আমরা অন্য গাড়ি করেই আসছি। তোমরা যাও অন্য গাড়ি করে, আমি আকাশের সাথেই যাব। করিম আঙ্কেল আপনি প্লিজ তাড়াতাড়ি আকাশকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মামনি তুমি একদম চিন্তা করো না, আমি এখনই গাড়ি বের করছি। তারপর আকাশকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আকাশের মাথা ফেটে রক্ত পড়ছিল, এটা দেখে প্রীতির সে কি কান্না। পুরোটা পথ সে কান্না করেছে। হসপিটালে পৌঁছানো অবধি আকাশের মাথাটা প্রীতি কোলের উপরেই নিয়ে রেখেছিল। 1 মিনিটের জন্যেও কোল থেকে মাথাটা মাটিতে রাখেনি। প্রীতির ভিতরটা মোচড়ে ব্যথা করছে, তার মনে হচ্ছে আকাশ তার খুব কাছের মানুষ। তার কিছু হয়ে গেলে প্রীতিও বাঁচবে না, খুব কষ্ট হচ্ছে তার। 2 দিন পর আকাশের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরার পর সে অনুভব করে তার মাথাটা প্রচণ্ড রকমের ব্যথা করছে। সে বিছানা থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। সারা শরীর ব্যথা করছে, ব্যথাটা যেন তার পুরো শরীরটাকে কাবু করে নিয়েছে। তাও জোর খাটিয়ে উঠার চেষ্টা করে, কিন্তু সে শরীরের ভার সামলাতে না পেরে বেড থেকে পড়ে যায়। তবে তাজ্জব করা বিষয় হচ্ছে সে মাটিতে পড়েনি, কেউ একজন তাকে মাটিতে পড়ার আগেই ধরে ফেলেছে। সেই ঘাড় ঘুরে দেখে প্রীতি। প্রীতি তো চোখগুলো লাল করে আকাশের দিকে তাকিয়ে আছে, মনে হয় এখনই চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। আরে আজিব তো কি করলাম আমি, আমার দিকে এভাবে চেয়ে আছেন কেন? এই যে সমস্যা কি আপনার? কোথায় কি সমস্যা? বিছানা থেকে একা একা উঠতে কে বলেছে? পাশে যে আমি বসেছিলাম, আমাকে বললেই তো হতো। এখন নিজে নিজে উঠতে গিয়ে যদি আবার কোনো ক্ষতি হয়ে যেত, তাহলে তো আমাকেই কষ্ট পেতে হতো তাই না? মেয়েটা বলতে বলতে কান্না করে দিছে। তা দেখে আকাশ বলল, আরে আরে আপনি কান্না করছেন কেন? আর আপনার কেন কষ্ট পেতে হবে? সেটা আপনার না জানলেও চলবে। আপনার মাথা মোটা, তাই আপনি বুঝবেন না। আর নেক্সট টাইম আমাকে বলবেন, না হয় কিন্তু খবর আছে। সরি আমার ভুল হয়েছে, আপনাকে বলার দরকার ছিল। কিন্তু বিশ্বাস করুন আপনি পাশে ছিলেন সেটা জানলে আপনাকেই বলতাম। হয়েছে থাক, এখন কি জন্য উঠতে চেয়েছেন? বলতে বলতে আকাশকে ধরে উঠায়, আর পিছনে বালিশ দিয়ে ওকে হেলান দিয়ে শুয়ে দেয়। জ্ঞান ফিরার পর নিজেকে রুমের মধ্যে আবিষ্কার করলাম, তাছাড়া এখানে কিভাবে আসলাম সেটাই মাথায় কাজ করতেছিল না, কিন্তু আপনাকে দেখে আমার সব মনে পড়ে গেছে। আপনার হিটলার বাপ আমাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এমন সময় প্রীতির আব্বু কেবিনের দরজা খুলে ভিতরে আসে। সাথে প্রীতির আম্মুও আছে। বাবা আমাকে মাফ করে দাও, বিশ্বাস করো আমরা জানতাম না যে তুমি আমার মেয়ের জান বাঁচিয়েছ, না জেনেই তোমার সাথে এমনটা করেছি। আসলে মেয়েটা 4-5 দিন বাড়ি ছিল না, তাই মাথায় কিছুই কাজ করছিল না। আরে আঙ্কেল বাদ দিন, আমি কিছুই মনে করিনি। আর তাছাড়া আপনার ব্যাপারটাও আমি বুঝেছি, থাক সমস্যা নেই। বাবা তোমার মতন মানুষ হয় না।
কিন্তু আচ্ছা বাবা, তোমার বাড়িতে কে কে আছেন? মাথাটা নিচে নামিয়ে ফেলে আকাশ। আকাশের নীরবতার কারণ কি? সেটাই কারোর মাথায় কাজ করছে না। বেশ কিছুক্ষণ পর আকাশ মাথা উঠিয়ে বলে, আসলে আমার কেউ নাই, আমি একাই। 3-4 বছর আগে সবাই আমার জীবন থেকে হারিয়ে গেছে। কি বলছো বাবা এইসব? তাহলে তুমি থাকো কোথায়? থাকার জন্য বিশেষ কোনো জায়গা নেই, কিন্তু আমার কলেজের পাশে একটা বন্ধুর বাসা আছে। ওটাতেই আপাতত থাকছি, এই মাস পর সে বাসা ছেড়ে দিবে। তখন কোথায় থাকবো জানি না। বাবা কিছু মনে না করলে তুমি আমার বাসায় থাকতে পারো? না আঙ্কেল, তার কোনো দরকার নেই। প্লিজ, তুমি আমার বাসায় থাকলে আমি খুব খুশি হব। তোমার উপরে যা অন্যায় করেছি, অন্তত কিছুটা হলেও তো মাফ পাব। প্লিজ বাবা, তুমি না করিও না। আচ্ছা আঙ্কেল, এত করে যখন বলছেন তাহলে আমি থাকব। প্রীতি তো খুশিতে আত্মহারা যে আকাশ ওর বাসায় থাকবে এখন থেকে। কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না ওর, লোকটার প্রতি তার এত দুর্বলতা কেন? ওকে তো সে ভালোবাসে না, কিন্তু তারপরেও কি জন্য এত মায়া কাজ করে ওর আকাশের প্রতি? কোনোভাবেই হিসাব মিলাতে পারছে না প্রীতি। পরের দিন আকাশকে হসপিটাল থেকে রিলিজ করে বাসায় নিয়ে যাওয়া হয়। বাড়িটা একদম রাজপ্রাসাদের মতন। এত বড় বাড়ি আকাশের যেন দেখলেই মন জুড়িয়ে যায়। সবার ভালোবাসায় এবং টেক কেয়ারে আকাশ একদম সুস্থ হয়ে যায়। বাসার মানুষগুলো একদম অমায়িক। সবাই আকাশকে আপন করে নিয়েছে, সে তাদের পরিবারের এই একজন সদস্য হয়ে যায়। আকাশের জন্য আলাদা একটা রুম ছেড়ে দেওয়া হয়, সেখানেই সে থাকে। কিন্তু সবকিছুর ভিড়ে প্রীতির বাবার মাথায় অন্য কিছু কাজ করছিল। আকাশের চলাফেরা আর কার্যকলাপ দেখে তিনি আকাশের উপরে ফিদা হয়ে যান। তিনি এমন একজন মানুষই তার মেয়ের জন্য খুঁজছিলেন। মনে হয় তিনি পেয়ে গেছেন। আকাশ নিজের রুমের মধ্যে শুয়ে আছে আর মনে মনে ভাবছে, আল্লাহ, আমার অতীত যদি আবার সামনে চলে আসে। তার মনে একটাই ভয়, সে কে সেটা যদি মানুষ জেনে যায় তাহলে প্রীতির পরিবার ও হয়তো তাকে বাসা থেকে বের করে দেবে। যেই ভয়ঙ্কর অতীতের কারণে সে তার মা বাবা এবং ছোট বোনকে হারিয়েছে। এখনো হাতের দিকে তাকালে মনে হয় হাত দুটো রক্তে লাল হয়ে আছে। এখনো তার চোখে ভেসে উঠে আপন মানুষগুলোর মৃত লাশের ছবি। তবে সে সবকিছুর ভিড়ে বেঁচে থাকার উৎস পেয়ে গেছে, সেই উৎসরা হচ্ছে প্রীতি। প্রীতিকে দেখলেই তার দুনিয়াদারি যেন থমকে যায়। ভুলে যায় সে তার পিছনের ফেলে আসা অতীত। এমন সময় ভাবনার ছেদ ঘটিয়ে প্রীতির বাবা রুমে আসেন। আকাশ, তোমার সাথে কিছু কথা ছিল? হ্যাঁ আঙ্কেল, বলেন। বাবা, তুমি কিছু মনে করো না প্লিজ। আমি চাচ্ছিলাম কি প্রীতির সাথে তোমার বিয়ে দিতে, তোমার আচরণে আমি মুগ্ধ। আঙ্কেল, কি বলছেন? আমার নিজের এই ঠিক ঠিকানা নাই, অন্যের বাড়িতে আশ্রয় আছি। তার উপরে বিয়ে, তাও আবার আপনার মেয়ের সাথে। আঙ্কেল, এটা যদি প্রীতির কানে যায়, তাহলে প্রীতি আর কোনো দিন আমার মুখ পর্যন্ত দেখবে না। আর আমিও ওকে বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমি বিয়ে করলেও ওকে খাওয়াবো কি? বাবা প্লিজ এভাবে না করো না, আমার মেয়েটাকে আমি কার হাতে তুলে দিব বলো? ভরসাযোগ্য একটা ছেলেও চোখের সামনে দেখছি না তুমি ছাড়া। তোমার কাছে মিনতি করছি, তুমি প্রীতিকে বিয়ে করে নাও। আর তোমার ওকে খাওয়ানো নিয়ে চিন্তা করতে হবে না। আঙ্কেল প্লিজ এভাবে বলবেন না। আচ্ছা, আমি প্রীতিকে বিয়ে করব, কিন্তু প্রীতি যদি অমত করে? বাবা, সেটা তুমি আমার উপরও ছেড়ে দাও। আর তুমি বিয়ের জন্য তৈরি হও। তারপর তিনি চলে যায় রুম থেকে। প্রীতির আব্বুর সমস্ত কথা যেন আকাশের মাথার উপর দিয়ে গেল।
তবে সে ভীষণ খুশি যে প্রীতি তার হবে, কিন্তু ঝামেলা একটাই, প্রীতি যদি তাকে ভুল বুঝে। আনমনে সে বলল, ধুর, এত কিছু ভাবছি কেন, আমি তো নিজ থেকে বলিনি। ওর বাবাই আমাকে অফার করেছে। অনেক রাত হয়েছে, এসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে নিচে যায়। নিচে গিয়ে সে লক্ষ্য করে ডেকোরেশনের লোক ফুল দিয়ে পুরো বাড়িটা সাজাচ্ছে, কিছুই তো মাথায় ঢুকছে না তার। বাড়িতে কি কোনো অনুষ্ঠান হবে নাকি? এমন সময় প্রীতির আব্বু এসে বলে, বাবা, তুমি নিজের মতন প্রিপারেশন নাও, পরশু প্রীতির সাথে তোমার বিয়ে ফিক্সড করেছি। ওনার কথা শুনে জাস্ট চোখ দুইটা কপালে উঠে গেছে আকাশের। আল্লাহ, কি বলছে এই সব? কাল বাদে পরশু বিয়ে, আর তাছাড়া প্রীতি এত সহজেই মেনে গেল। আকাশের ভাবনার অবসান ঘটিয়ে প্রীতির বাবা বলতে শুরু করে, এই ছেলে, আমি বলেছিলাম না যে প্রীতির ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও? দেখলে সে রাজি হয়ে গেছে। মনে মনে আকাশ বলল, যাক, ভালো হয়েছে, এবার ভালোবাসার মানুষটা নিজের হবে। এসব ভেবে মুচকি মুচকি হাসছে সে। প্রীতির বাবা আকাশের দিকে তাকিয়ে মুচকি এক হাসি দিয়ে, আচ্ছা থাকো, অনেক কাজ করতে হবে। তারপর তিনি চলে গেলেন। আজ আকাশ প্রীতির বিয়ে। কিন্তু একটা জিনিস আকাশের মাথায় কাজ করছে না, যে প্রীতি এই 2 দিনে তার সামনে একবারও আসলো না কেন। অন্য সময় রোজ তাদের 3 থেকে 4 বার কথা হয়, কিন্তু এই 2 দিনে প্রীতি তার সামনে একবারও আসেনি, কথা বলা তো দূরেই থাক। ভালোই ভালোই ওদের বিয়েটা হয়ে গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে আকাশ। খুব ভয় করছে তার। বাসর ঘরে ঢুকলে আল্লাহ জানে কি হবে। তবে একটা জিনিসে খুব খুশি সে, যে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছে সে। আর বাসর ঘরে যে বসে আছে, সে তার মনের মানুষ। মনের ভয়কে জয় করে বাসর ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকল আকাশ। ভিতরে ঢুকে দেখে প্রীতি বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আওয়াজ করে সামনের দিকে এগিয়ে গেল আকাশ। কারণ মেয়েরা নাকি তার বরকে পা ধরে সালাম করে বাসর ঘরে, কিন্তু প্রীতি এমন কিছুই করল না। যাক, আকাশও এসবে লাইক করে না, পা ধরে সালাম টালাম করাতে আর কি। আস্তে আস্তে গিয়ে খাটের উপরে বসল সে, প্রীতির কোনো সারা শব্দ নেই। কেমন যেন একটা আনইজি লাগছে আকাশের। তার উপরে মেয়েটাও কথা বলছে না, নীরবতা ভেঙ্গে নিজেই বলল, প্রীতি, ঘোমটাটা সরাও। তাও রেসপন্স নাই, তাই নিজেই হাত দিয়ে ওর মুখ থেকে ঘোমটাটা সরিয়ে দিলাম। ঘোমটাটা সরিয়ে যা দেখল, তাতে তো চোখগুলো কপালে উঠে গেল। প্রীতির কোনো সারা শব্দ নেই। কেমন যেন একটা আনিজি লাগছে আকাশের। তার উপরে মেয়েটাও কথা বলছে না, নীরবতা ভেঙ্গে নিজেই বলল, প্রীতি, ঘোমটাটা সরাও। তাও রেসপন্স নেই, তাই নিজেই হাত দিয়ে ওর মুখ থেকে ঘোমটাটা সরিয়ে দিল। ঘোমটাটা সরিয়ে যা দেখল, তাতে তো তার চোখ কপালে উঠে গেল। প্রীতির চোখগুলো আগুনের মতো লালবর্ণ ধারণ করে আছে। প্রীতিকে দেখে আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা অনেক কেঁদেছে। কিন্তু কেন? সেটা দেখে আকাশ বলল, এই প্রীতি, কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ এমন ফোলা দেখাচ্ছে কেন? নিশ্চয় তুমি কেঁদেছ। দেখি কি হয়েছে, আমাকে বলো। প্রীতি ঠাসস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আকাশের গালে। এই ছোটলোকের বাচ্চা, তুই কোনো সাহসে আমার গায়ে স্পর্শ করেছিস? তোকে সাহস কে দিয়েছে? আকাশ তাজ্জব বনে গেল প্রীতির আচরণ দেখে। ভাবল, কি এমন করলাম যে সে আমায় থাপ্পড় মারল? চুপ করে আছে সে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। প্রীতির কাছ থেকে এমনটা কখনো আশা করেনি সে।
কিরে ছোটলোক, কথা বলছিস না কেন? গায়ে হাত দিয়েছিস কোনো সাহসে? গায়ে হাত দিতে আবার সাহস লাগবে নাকি? তুমি তো আজ থেকে আমার বউ, অন্য কোনো অবলা নারী না। এই ছোটলোক, তোর তো দেখছি মুখ ফুটে গেছে। কার বউ? কিসের বউ? তোর মতো ছোটলোকের বউ হব আমি? আমাকে কি কুকুর কামড়েছে নাকি? বাবা আমায় কসম দিয়েছে তোকে বিয়ে করতে, তাই বাবার কসমের জন্য তোকে বিয়ে করেছি। তোর মতো ছোটলোককে আমি কখনোই বর মানব না। প্রীতি, আমি জানি না তুমি যে তোমার বাবার কসমের জন্য আমায় বিয়ে করেছ, কিন্তু এটা তো সত্যি তাই না যে তোমার আমার বিয়ে হয়েছে? আমরা দুজন এখন স্বামী স্ত্রী। প্রীতি আরো 2টা থাপ্পড় লাগিয়ে দেয় কষে আকাশর গালের মধ্যে। তোর সাহস তো কম না? তোকে একবার বলেছি না, এই বিয়ে আমি মানি না। আর তোকে বর হিসেবে মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না, তারপরেও কিসের স্বামী স্ত্রী রে? তার উপরে আবার তুমি করে বলছিস? সাহস তো অনেক বেড়ে গেছে। প্রীতি, তুমি এমন কেন করছো? তো কেমন করব? তুই কি মনে করেছিস তোর মতো ছাছড়াকে আমি মেনে নিব? আর তোকে তো এখন আমার লোভী মনে হচ্ছে। বাবা বলেছে আমায় বিয়ে করতে, অমনি তুইও রাজি হয়ে গেলি লেজ গুটিয়ে বিয়ে করার জন্য। তোদের মতো ছোটলোকদের আসলেই করুণা করতে নেই, না হয় আজ এই দিন দেখতে হতো না। আমার চোখের সামনে থেকো দূর হ ছোটলোক তুই। মন খারাপ করে বাসর ঘর ছেড়ে বারান্দায় চলে এলো আকাশ। কি করবে, কপালে বয়ে নিয়ে এসেছে অপমান আর লাঞ্ছনা। মানুষের কত স্বপ্ন থাকে বাসর ঘর নিয়ে। বউয়ের সাথে গল্প করবে, দুজনে দুজনের সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নেবে। তার তো এমন কিছু হওয়া দূরের কথা, রুমে পর্যন্ত জায়গা মিলল না। চোখ থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। পরিবেশ কত সুন্দর, চাঁদের আলো একদম মুখে এসে পড়ছে। দেখতেই বোঝা যাচ্ছে চাঁদ মামা আজ সেই খুশি, তাই সেও ইচ্ছে মতো রৌশনি ছড়িয়ে বেড়াচ্ছে। চাঁদের দিকে এক নজরে তাকিয়ে আছে আকাশ, তখনই মনের মধ্যে কোনো এক অজানা অনুভূতি কাজ করছিল তার। প্রীতি যদি আমায় মেনে নিত, তাহলে এখন দুজন মিলে জোছনা বিলাস করতে পারত। ঠিক তখনই চাঁদটা মেঘের গায়ে ঢেকে গেল। আকাশ আনমনে বলল, বাহ চাঁদ মামা, তুমিও আমার থেকে মুখ ফিরিয়ে নিলে। মনটা আরো খারাপ হয়ে গেল। ঠিক সেই সময় কেউ একজন পিছন থেকে পাঞ্জাবির কলার ধরে হেঁচকা টান দিল। পিছনে ফিরেই তো অবাক। এই কুত্তা, তোর কত বড় সাহস, তুই আমাকে একা একা রুমের মধ্যে রেখে এখানে এসে দাঁড়িয়ে আছিস? তুমিই তো বললে তোমার চোখের থেকে দূর হয়ে যেতে। হ্যাঁ বলেছি, কিন্তু তুই জানিস না যে আমার একা একা থাকতে ভয় করে? এটা বলে প্রীতি কলার ধরে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে গেল আকাশকে। আকাশ মনে মনে ভাবছে, কি করছে কি মেয়েটা, ও আমার কলার ধরে এভাবে টেনে নিয়ে যাচ্ছে কেন? তারপর প্রীতি আকাশকে রুমের মধ্যে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয়। আর সেও তার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে একদম আকাশের বুকের মধ্যেখানে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। ওর এমন কর্মকাণ্ড দেখে তো চোখগুলো কপালে উঠে গেছে আকাশের। যেই মেয়ে তাকে স্বামী হিসেবেই মানে না, সে আবার তাকে এভাবে জড়িয়ে ধরে আছে কেন? এই কি করছেন আপনি? কেন কি করছি চোখে দেখছিস না? কিন্তু হঠাৎ এভাবে জড়িয়ে ধরলেন? আমার অনেক ঘুম পেয়েছে, আর তুই তো জানিস যে আমার একা একা ঘুমাতে খুব ভয় করে। তা বুঝলাম, আমায় পাশে রাখলেই তো পারতেন, কিন্তু এভাবে জড়িয়ে ধরলেন। তুই এত পক পক কেন করছিস রে? জড়িয়ে ধরেছি দেখে কি তোর জাত গেছে নাকি? আমার কারণে আমি তোকে জড়িয়ে ধরেছি। তুই তো ছোট লোক, আর তোর মন মানসিকতা আর কত ভালো হবে।
রাতের বেলা এসে আমার সাথে উল্টোপাল্টা কখন কি করে বসবি, তার কোনো ঠিক ঠিকানা নাই। তাই এক কাজে দুই কাজ সেরে ফেললাম, তোকে সারা রাত এভাবে জড়িয়ে ধরে ঘুমাবো। তাহলে তুই আর আমার সাথে খারাপ কিছু করতে পারবি না। বিশ্বাস করেন রাসেল ভাই, প্রীতির কথা শুনে মনে হচ্ছিল এখনই মাটি ফেটে ভিতরে ঢুকে যাই। এটা কি মেয়ে নাকি অন্য কিছু আল্লাহ জানে, একদম পুরো তার ছিঁড়া। আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে খালি এই জন্য, আমি যাতে তার সাথে খারাপ কিছু করতে না পারি। কতটা বুদ্ধিমান হলে মানুষ এমনটা বলতে পারে। তবে সবকিছুর ভিড়ে মেয়েটার একটা জিনিস আমার খুবই পছন্দ, ওর বাচ্চামি স্বভাবগুলো। ওর বাচ্চা বাচ্চা কথাগুলো শুনলে ইচ্ছে করে চুমু দিয়ে কপালটা লাল করে দেই। মেয়েটা বুকের মধ্যে মাথা রেখে কখন যে ঘুমিয়ে গেছে বলতেই পারি না। ইস, কি মায়াবী লাগছে চেহারাটা। একদম বুকের সাথে লেপ্টে লেগে আছে ওর ঠোঁট জোড়াগুলো। ওর ঘুমন্ত চেহারাটা দেখে ইচ্ছে করছে ওর কপালে কয়েকটা ভালোবাসার পরশ এঁকে দিতে। কিন্তু ওর যে মেজাজ, একবার যদি জানতে পারে আমি ঘুমন্ত অবস্থায় ওকে চুমু দিয়েছি, আমাকে জমের কাছে পাঠিয়ে দেবে। কিন্তু মন যে বাধা মানছে না, ওর ঘুমন্ত চেহারাটা বারবার আমাকে যে ওর কাছে টানছে। ধুর, এত ভেবে লাভ নেই, যা হবে পরে দেখা যাবে, আগে চুমু দিয়ে নেই। যেই ভাবা সেই কাজ, প্রীতির কপালে কয়েকটা চুমু এঁকে দিলাম। হুট করে প্রীতি আমার গালে ঠাসঠস করে থাপ্পড় বসিয়ে দেয়। আর ঘুমের মধ্যেই পাগলের মতো আবোল তাবোল বলতে শুরু করে, এই তুই আমার কপালে চুমু দিয়েছিস কেন? ঠোঁটে কেন চুমু দিসনি? প্রীতির কথা শুনে আমি তো অবাক। তওবা তওবা, মেয়ে বলে কি? প্রীতি আবার বলল, এই তুই এখনই আমার ঠোঁটে চুমু দে, আমার চুমু চাই। আমি চুমু খাবো? আল্লাহ! মেয়েটা ঘুমের ঘোরে কি সব আবোল তাবোল বলতেছে, কি জন্য যে চুমু খেতে গেলাম। ধুর, সকালে উঠে যদি জানতে পারে আমি ওকে চুমু দিয়েছি, তাহলে আমাকে গায়েব করে ফেলবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে প্রীতি বলল, এই তুই এখনো চুমু দিচ্ছিস না কেন? না কামড়ে দিব তোর বুকের মধ্যে? আমি ভয় পেয়ে বললাম, না না, দিচ্ছি, প্লিজ কামড়ে দিও না। প্রীতি আবার বলল, তাহলে ঠোঁটে চুমু খা আমার। আস্তে আস্তে প্রীতির ঠোঁটের দিকে অগ্রসর হতে থাকি। এক পর্যায়ে প্রীতির উষ্ণ ঠোঁট জোড়া নিজের দখলে করে নেই। আমার ভিতরে খুশিতে ফেটে যাচ্ছে, যাক, বউয়ের সাথে বাসর করতে না পারলে কি হবে, চুমু তো খেয়েছি, এতেই খুশি। কিন্তু কে জানতো বেশি খুশি হলে পরে বেজার হতে হয়। ঘুমের ঘোরে প্রীতি হুট করে আমার ঠোঁট জোড়াকে কামড়ে দেয়। কামড় খেয়ে আমার রুহু তো যায় যায় অবস্থা। কামড় খেয়ে না পারছি চেঁচাতে, না পারছি চুপ করে থাকতে। ঠোঁট দিয়ে রক্ত বরে হচ্ছে, শেষমেশ আর সহ্য করতে না পেরে আওয়াজ করে চেঁচিয়ে উঠলাম। আওয়াজ শুনে প্রীতি ঘুম থেকে উঠে যায়। প্রীতির ঘুম থেকে উঠা দেখে, আল্লাহ, এখন তো আমি শেষ, ডাইনির ঘুম তো ভেঙ্গে গেছে। ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে, শেষমেশ আর সহ্য করতে না পেরে আওয়াজ করে চেঁচিয়ে উঠলাম। আওয়াজ শুনে প্রীতি ঘুম থেকে উঠে যায়। প্রীতির ঘুম থেকে উঠা দেখে, আল্লাহ, এখন তো আমি শেষ, ডাইনির ঘুম তো ভেঙ্গে গেছে। প্রীতি রাগান্বিত লুক নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এই তুই কি করলি আমার সাথে? আর তোর ঠোঁট দিয়ে কেন রক্ত বের হচ্ছে? কই, কি করেছি? কিচ্ছু করিনি তো। মনে মনে নিজে কামড়ে রক্ত বের করে দিয়েছে, এখন আবার জিজ্ঞেস করছে রক্ত কেন বের হচ্ছে। না, কিছু তো একটা হয়েছে। আর আমি ঘুমের ঘোরে নরম জাতীয় কিছু একটাতে কামড় দিয়েছি, তার উপরে তোর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এবার আমার কাছে ক্লিয়ার কি হয়েছে,
তুই আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিলি? চুপ করে আছি, আল্লাহ কি বলবো এখন? ধরা খেয়ে গেলাম, এবার তো আমার অবস্থা 12টা বাজিয়ে দিবে। কিরে কথা বলছিস না কেন? তোর নীরবতাই আমাকে জানিয়ে দিচ্ছে তুই এমন ধারা কিছু করতে চেয়েছিলি। ছি হো হো, তুই এতটা খারাপ? তোর মতো মানুষের সাথে বাবা আমায় কি করে বিয়ে দিল? মনে মনে ভেবেছিলাম তোর মধ্যে হয়তো কিছুটা ভালো গুণ আছে, কিন্তু না, তুই একটা জানোয়ার, নরপশুর চাইতেও খারাপ তুই বলে থাপ্পড় বসিয়ে দিল। এমনিতে ঠোঁট কাটা, তার উপরে থাপ্পড় মেরেছে, রুহুটা যেন মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে। তবে সত্যিটাই তো বলেছে, আমি ওর গালে কিস করতে চেয়েছিলাম। দাঁড়া তোর ব্যবস্থা করছি, বলেই বুকের মধ্যে সজোরে একটা খামচি বসিয়ে দিল। আমার সাথে উল্টাপাল্টা করা হা? এবার কেমন লাগে ছাছড়া, ছোটলোক কোথাকার? বুকটা লাল হয়ে গেছে খামচির কারণে। চুপ করে মাথাটা নিচের দিকে নামিয়ে রেখেছি। আর কি বলবো, দোষটা তো আমার। এরপর আর যদি কখনো এমন উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে, তাহলে তোর চোখ দুইটা আমি টেনে বের করে নিয়ে আসব। মনে রাখিস কথাটা? আর এখন সর, ঘুমাবো আমি। এটা বলেই আবার আকাশকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মুখ গুজে দেয়। মেয়েটার এমন কর্মকাণ্ড দেখে কি বলবো ভেবে পাচ্ছি না। এখনই কথা শোনালো, এখনই আবার বুকের মধ্যে মুখ গুজে দিয়ে ঘুমোচ্ছে। কিন্তু একটা জিনিস ভেবে মনটা খারাপ হয়ে আছে, বারবার খালি ভুল বুঝে যাচ্ছে আমাকে। তবে সে তো আমার বউ, একটু না হয় চুমু খেতে চেয়েছি, তাই বলে এভাবে বুকের মধ্যে আঁচড় বসিয়ে দিবে? থাক বাদ দিলাম, সবটাই আমার কাপলে লিখা ছিল। এসব নিয়ে ভাবছি তখনই প্রীতি বলে উঠল, এই তোর বুকটা তো অনেক লাল হয়ে গেছে রে। বাহ, অনেক সুন্দর কথা। নখ দিয়ে আঁচড় দিয়ে বলছে লাল হয়ে গিয়েছে। কিছুই বললাম না, চুপ করে আছি। সরি রে, তোকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, আসলে আমার হুঁশ ঠিক ছিল না। আমার মাথায় কখন যে কোনো ভূত চেপে বসে, নিজেও বলতে পারি না। এই তোর অনেক ব্যথা করছে তাই না? আরে না, ব্যথা করছে না। এই তুই তো অনেক মিথ্যা কথা বলিস। আমি জানি তোর অনেক ব্যথা করছে, একদম আগুনের মতো লাল হয়ে আছে জায়গাটা, আর তুই বলছিস ব্যথা করছে না? বলে আর কি হবে? কষ্ট পেলে তো আমার হচ্ছে, তোমার তো কিছু না। আমারও হচ্ছে রে, যদিও তোকে মেনে নিতে পারিনি, তবুও তোকে এইভাবে কষ্ট দেওয়া আমার উচিত হয়নি। দাঁড়া আদর করে দিচ্ছি, বলে আকাশের ক্ষত জায়গাটাতে তার উষ্ণ ঠোঁট জোড়া দিয়ে অনেকগুলো চুমু দিয়ে বসে। মেয়েটার কর্মকাণ্ডা দেখে আমি তো অবাক। এই আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? আপনি কি করছেন? আপনার হুঁশ ঠিক আছে তো? হ্যাঁ, আমার হুঁশ ঠিক আছে। আমার তো মনে হচ্ছে না, আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন এই না, তাহলে চুমু খেলেন যে? এই তুই চুপ থাক একদম। তোর এত কিছু শুনতে হবে না, তুই কে সেটা আমি ভালো করেই জানি, বিয়ে যেহেতু হয়েছে, তাহলে তো তুই আমার স্বামী। এই আর চুপচাপ থাক প্লিজ, আমি ঘামাবো। আচ্ছা ঘুমান। প্রীতি আমার বুকের মধ্যে মুখটা গুজে দিয়ে বাচ্চাদের মতন করে ঘুমিয়ে আছে। কিন্তু একটা জিনিস ভাবতেই মনটা খুশিতে লাফিয়ে উঠছে, যে মেয়েটা আমাকে না মানলেও সে এই বিয়েটাকে মেনে নিয়েছে, যাক এটুকুতেই খুশি আমি। আমার আর কিছু চাই না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে, সে নিজেও জানে না। সকালবেলা ঘুম ভাঙ্গে কারোর ডাকে। মিটমিট করে চোখটা খুলে দেখে প্রীতি তাকে বিছানা ছেড়ে উঠতে বলছে। প্রীতি অনেকটা সময় হয়েছে ঘুম থেকে উঠেছে।
সে প্রীতিকে দেখে বড় ধরনের একটা শকট খায়। প্রীতি নীল কালারের একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করে কাচের চুড়ি, আবার চুলগুলো ঘাড়ের এক সাইডে মেলে রেখেছে, যার থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। তার মানে মেয়েটা সকাল সকাল গোসল করেছে। এটা দেখেই কোনো এক নেশার রাজ্যে হারিয়ে গেলাম। একটান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিলাম প্রীতিকে। বুকের মধ্যে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম নিজের বাহুডোরে। মেয়েটা হাত পা ছুটাছুটি করছে ওকে ছেড়ে দিতে, কিন্তু না, আমি তো ছাড়ব না। আমার তো নেশা লেগে গেছে প্রীতিকে এই অবস্থায় দেখে। ওকে ঘুরিয়ে খাটের উপরে রেখে হাত দুইটা শক্ত করে চেপে ধরলাম, যেন নড়াচড়া করতে না পারে। যদিও সে মেয়ে মানুষ, শক্ত করে চেপে ধরার প্রয়োজন নেই, কারণ আমার শক্তির সাথে পেরে উঠবে না, তাও রিস্ক নিলাম না। প্রীতি চোখগুলো লাল বর্ণের করে আকাশের দিকে চেয়ে আছে। মনে হচ্ছে এখনই চোখের মাধ্যমে আকাশকে গিলে খেয়ে ফেলবে। ধুর, এত কিছু দেখে লাভ নাই। আমার বউ, আমি যা ইচ্ছা তাই করব আমার বউয়ের সাথে। এতে কার কি? প্রীতির গা থেকে মাতাল করা একটা স্মেল নাকে ভেসে আসছে। এটার পর তো আরো পাগল হয়ে গেলাম। এবার আমায় আর আটকায় কে? প্রীতির ঠোঁটের উপরে নিজের ঠোঁট জোড়াকে বসিয়ে দিলাম। মেয়েটা গঙ্গাচ্ছে, আর হাত পা ছুটাছুটি করছে ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কে ছাড়বে? মন না ভরা পর্যন্ত তো ওকে আজ ছাড়ব না। পাক্কা ৩০ মিনিট পর প্রীতিকে ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি, কিন্তু প্রীতি আমার থেকে বেশি হাঁপাচ্ছে। সমস্ত কিছুর ভিড়ে ভুলেই গেছি যে গতকাল প্রীতি আমার ঠোঁটের ১২টা বাজিয়ে দিয়েছে। প্রীতিকে ছাড়ার সাথে সাথে সে আমার গালের মধ্যে ঠাসস ঠাসস করে কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। এই কুকুরের বাচ্চা, তোর মন আসলেই নোংরা। তুই কিভাবে আমার সাথে জোর করতে পারলি? তোর কি বিবেকে একটু বাধা দেয় নাই? প্রীতি, তোমাকে দেখে লোভ সামলাতে পারিনি। শাড়ি পরার কারণে একদম নৈশাক্ত লাগছিল তোমাকে। তাই বলে তুই আমার সাথে জোর করে? প্লিজ আমায় ক্ষমা করে দাও। আসলে তোমায় দেখে মাথা ঠিক ছিল না, তালগোল পাকিয়ে ফেলেছি। দেখে নিশের ফল ভালো হবে না বলে প্রীতি হনহন করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। কি করলাম আমি এটা? দোষ করে এখন অনুতপ্ত হচ্ছি, কিন্তু আমার কি দোষ? সে আমার সামনে এভাবে আসলো কেন? ধুর, এখন এত কিছু ভেবে লাভ নাই। পরে যা হবে দেখা যাবে। উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। প্রীতির আম্মু, শাশুড়ি আম্মা এসে বলে গেল, নিচে লোকজন আসছে, দুজনে যেন তাড়াতাড়ি নিচে চলে যাই। আম্মু দুজন মানি? প্রীতি তো নিচে গেছে। কই, প্রীতি তো নিচে যায় নাই। আচ্ছা, আমি যাচ্ছি। আমার নিচে কাজ আছে। ও কোথায় আছে ওকে খুঁজে নিয়ে দুজনে নিচে এসো। এটা বলেই শাশুড়ি আম্মা নিচে চলে গেল। কিন্তু মাথায় তো কাজ করতেছে না, প্রীতি নিচে না গিয়ে গেল কই? তাড়াতাড়ি পাঞ্জাবিটা গায়ে লাগিয়ে ছাদে চলে গেলাম। প্রীতি নিচে নাই, তার মানে শিওর যে সে ছাদে থাকবে। ঠিক তাই হল। ছাদে গিয়ে দেখি প্রীতি অন্য পাশে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে গিয়ে ওকে ডাক দিলাম, এই প্রীতি, এখানে কি করছো? কোনো সাড়া শব্দ নাই। এই কি হলো, কথা বলছো না যে? হঠাৎ ফোফানির আওয়াজ কানে আসলো। এই প্রীতি, কি হয়েছে তোমার? বলে আমার দিকে ঘোরাতেই চোখটা কপালে উঠে গেল। মেয়েটা কাঁদতেছে। শুধু কাঁদতেছে না, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। আল্লাহ, তুমি কাঁদতেছ কেন? দেখি, দাঁড়াও, আমি চোখের পানি মুছে দিচ্ছি। এই সর, তুই আমার গায়ে হাত দিবি না।
প্লিজ এমন করে না। নিচে লোকজন এসেছে, আম্মু তোমাকে আর আমাকে নিচে যেতে বলেছে, প্লিজ চলো চোখের পানিগুলো মুছে। আমি নিচে যাব না, তুই যা। প্রীতি, আমি যা করেছি তার জন্য তুমি আমায় শাস্তি দিও, সমস্যা নেই, কিন্তু প্লিজ নিচে তো চলো। সবাই অপেক্ষা করে বসে আছে। এই আমি যাব না বললাম না তোকে? তোর কি কথা কানে যায় না? ওকে, তাহলে আমিও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো তোমার সাথে। এই তোর সমস্যা কি রেহা? তুই আমার পিছনে কেন পড়ে আছিস? অনেক সমস্যা আমার, তোমার এখন নিচে যেতে হবে আমার সাথে, না হয় তোমাকে জোর করে নিয়ে যাব। তোর সাহস থাকলে আরেকবার গায়ে হাত দে তো। দেখবা, দাঁড়াও। বলে ওর হাতটা ধরতে যাবে, ঠিক তখনই প্রীতি আকাশকে সজোরে ধাক্কা মারে। আকাশ টাল সামলাতে না পেরে পিছনে রডের উপরে গিয়ে আছড়ে পড়ে। রডের মাথাটা আকাশের হাতের মধ্যে ঢুকে যায়। ভাগ্যিস পড়ে যাওয়ার আগে হাতটা সামনে এগিয়ে দিয়েছিল, না হয় তার বড় ধরনের ক্ষতি হয়ে যেত। একদম আকাশের পেটের একদিক দিয়ে ঢুকে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যেত। আকাশ বোকার মতো হা হয়ে তাকিয়ে আছে প্রীতির দিকে। প্রীতি কি করল এটা? এখন যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত, তাহলে কি হতো সে একবারও কি কল্পনা করেছে? না, মেয়েটার আচরণ দিন দিন অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আকাশ মনে মনে বলল, ওয়েট, ঠিক আছে। তুমি যেহেতু আমাকে সহ্য করতে পারো না, তাহলে তোমার ধারে কাছে আর ঘেঁষব না। প্রীতিকে কিছু না বলে চুপচাপ ছাদ থেকে নেমে এলো আকাশ। হাত দিয়ে রক্ত পড়ছে, তবে খোদা বাঁচিয়েছে, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। হাতটা ওয়াশ করে সাময়িকের জন্য ব্যান্ডেজ মুড়িয়ে দিল। সে চুপচাপ বসে আছে রুমের মধ্যে। শাশুড়ি নিচে যেতে বলেছে, কিন্তু কিভাবে যাবে? প্রীতি তো এখনো নিচে নামেনি। কথাটা ভাবতে না ভাবতেই প্রীতি ছাদ থেকে নিচে নেমে এলো। এই দেখি, তোমার হাতে কি হয়েছে? খুব লেগেছে তাই না? চুপচাপ বসে আছে আকাশ। তার ইচ্ছে করছে প্রীতির গালের মধ্যে দুইটা বসিয়ে দেয়। আর বলে ধাক্কা মেরে আবার জিজ্ঞেস করা হচ্ছে যে খুব লেগেছে তাই না? হুহ, এই কথা বলছো না যে? আচ্ছা দেখি হাতটা এদিকে দাও। কি হয়েছে দেখছি। না থাক, তার আর কোনো দরকার নেই। এই তোমাকে হাতটা দেখাতে বলেছি। মেজাজা খারাপ করবে না একদম। ছাদ থেকে নামার সময় সিঁড়িতে দেখেছি রক্তের ফোঁটা পড়ে আছে। প্রীতির রাগ দেখে আকাশ ভ্যাবাচেকা খেয়ে যায়। মনে মনে বলে, মাইরি, এটা কি মেয়েরে বাবা? রাগ হওয়ার কথা আমার, উল্টো সে রাগ দেখাচ্ছে। প্রীতি আকাশের হাতটা জোর করেই ওর কাছে নিয়ে গেল। এই খুব লেগেছে তাই না? বিশ্বাস করো, আমার এত জেদ কোথা থেকে আসে তা আমি নিজেও জানি না। প্লিজ রাগ করো না আমার উপর। অসহায় দৃষ্টিতে তাকিয়ে, এই মেয়ে এত আদিক্ষেতা দেখাতে হবে না এখন আর একটু হলেই জমের বাড়ি পৌরাণিক যেতাম। যাও এখন গিয়ে বেশি কথা না বলে রেডি হয়ে নাও, নিচে যাব। তারপর রেডি হয়ে দুজনেই নিচে চলে গেল। অনেক মানুষ এসেছে তাদেরকে দেখার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে হাতটা নিয়ে। হাতের এই অবস্থা দেখলে মানুষজন নানান কথা বলবে, তাই হাতটা যতটা পারি সেভ করে রাখছে। আকাশের চরম রাগ উঠছে প্রীতির উপরে। ওর জন্যই সবটা হয়েছে। একটু পর উপরে চলে আসলো আকাশ। প্রীতিও তার পিছনে পিছনে উপরে আসলো। এই কি হলো, উপরে চলে আসলে যে? নাস্তা করবে না? এই মেয়ে এত প্যাপ্যা করো না তো। মেজাজ এমনিতে খারাপ হয়ে আছে, তোমার খাওয়া গিয়ে তুমি খেয়ে নাও।
আমার চিন্তা তোমার করতে হবে না। এমন করছো কেন? আমি আর কখনো এমন করব না, সরি। এই প্রীতি, প্লিজ যাও তো আমার চোখের সামনে থেকে। আর ক্ষমা টমা চেয়ে নিজেকে ছোট করো না। মেয়েটা আকাশের কথা শুনে মন খারাপ করে নিচে চলে গেল। কিন্তু একটা জিনিস আকাশের মাথায় কাজ করছে না, মেয়েটা ঘুরে ঘুরে মাফ কেন চাইছে? সে আকাশের উপরে ফুটবল হয়ে গেল না তো? কর্মকাণ্ড দেখে তো এমনই মনে হচ্ছে। আকাশ এসব ভাবতে ভাবতে নিজেকে নিজে বলল, যদি এমন হয় তাহলে মেয়েটাকে ধরা দেওয়া যাবে না। ওকে আরও ফুটবল করব, ভালো করে প্রেমের জালে ফাঁসাবো আরও আগে ওকে, তারপর ধরা দিব। না হয় আবারও সে পাগলামো করবে। সারাদিন রুমেই বসেছিল, রুম থেকে নামেনি একবারও। হাতে ব্যথা পেয়েছে শুনে শাশুড়ি এসে সকালের নাস্তা দিয়ে গেছে। সত্যিটা তিনি জানেন না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি এমনটা বলেছি। সারাদিনে প্রীতি অনেকবার এসেছে তার সাথে কথা বলতে নিজ থেকে, কিন্তু সে পাত্তা দেয়নি। দুপুরে খাবার নিয়ে এসেছে প্রীতি তার জন্য, তাও কোনো কথা বলেনি। চুপচাপ খাবার খেয়ে শুয়েছিল। এই তুমি আমার সাথে এমন করছো কেন? কেমন করেছি? আমার সাথে কথা বলছো না ভালো করে? তোমার সাথে কথা বলে কি হবে? যেই মেয়ে স্বামীর মর্যাদা দিতে জানে না, তার সাথে কিসের কথা? সকালের কর্মকাণ্ডের কথা আমি এখনো ভুলিনি। শুনো, তোমার সাথে কথা বলার কোনো মুড নাই আমার। আজ থেকে তুমি তোমার মতো থাকবে, আর আমি আমার মতো থাকব। এখন বকবক না করে গিয়ে নিজের কাজ করো। ওকে, যাচ্ছি। রাগে গজগজ করে করতে নিচে চলে এলো প্রীতি। মনে মনে বলল, খচ্চর বেটা, ভাব বেড়েছে তোর খুব। তুই কি মনে করেছিস তোকে ছাড়া আমি থাকতে পারবো না? তোকে আমি ভালোবাসি? এমনটা ভাবলে ভুল করবি। তোর খোঁজ খবর নিয়েছি খালি আমার দ্বারা তোর ক্ষতি হয়েছে সেই জন্য, না হলে গায়ে পড়ার মতো মেয়ে আমি না। আর বিশেষ করে তোর মতো ছ্যাচোরার সাথে আমি প্রীতি গিয়ে আদিক্ষেতা করব? সেটা কখনোই না। মেয়েটা সারাদিন আর উপরে আসেনি। আকাশের মন হলো তখন হয়তো মেয়েটাকে একটু বেশি কথা শুনিয়ে ফেলেছে। আবার পরক্ষণে মনে হলো না, ঠিক করেছি একদম। আমার সাথে যা করেছে, তাকে যে 2-4টা চড় লাগিয়ে দেইনি সেটাই ওর ভাগ্য। সারাদিন শুয়ে বসেই সময়টা কেটে গেল। রাতের বেলায় শাশুড়ি এসে খাবার দিয়ে গেল। কিন্তু আকাশ মনে মনে ধারণা করেছিলাম প্রীতি খাবার নিয়ে আসবে। কিন্তু নাহেত ভেবে আর লাভ নেই, খুব ঘুম পেয়েছে তার। খেয়ে দিয়ে ঘুমোতে হবে। তাই করল আকাশ, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে প্রীতিও খাওয়া দাওয়া শেষ কর রুমে এসে ঘুমানোর চিন্তা ভাবনা করে। কিন্তু ভিতরে ভিতরে একটা টেনশন কাজ করছে। ছ্যাচড়াটার সাথে যেমন ধারা আচরণ করেছে, তারপরে তো সে আর ধারে কাছেও ঘেঁষতে দিচ্ছে না। সারাদিন দেয়নি ভালো কথা, কিন্তু এখন যদি জড়িয়ে ধরতে না দেয় তাহলে তো আমার আর ঘুম হবে না। এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখে আকাশ ঘুমেও রাজ্যে হারিয়ে গেছে। যাক, ভালো হয়েছে, খচ্চর বেটাটা ঘুমিয়ে গেছে। এখন গিয়ে চুপচাপ করে ওরে বুকের মধ্যে মাথা গুজে ঘুমিয়ে পড়তে পারবে প্রীতি। সে টেরও পাবে না বলে শয়তানি একটা হাসি দেয়। পরিকল্পনায় মতো গিয়ে চুপচাপ করে আকাশের বুকের মধ্যে মাথা গুজে দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। চোখটা মাত্র লেগে এসেছিল আকাশের, ঠিক সে সময় প্রীতি এসে ডিস্টার্ব করে দিল। এই মেয়ে, সমস্যা কি তোমার? কই, কিসের সমস্যা? তাহলে সমস্যা যদি না থাকে আমায় জড়িয়ে ধরলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই জড়িয়ে ধরেছি। মামার বাড়তি আবদার নাকি?
যে ইচ্ছে হবে আর এসে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে? এই ছোট লোক, তোর এত দেমাগ এসেছে কোথা থেকে শুনি? জড়িয়ে ধরেছি বলে ভাব বেড়েছে হা? শোন, তোর ভাব আমার সামনে এক টুকরো কাগজের মতো। তোকে গণার করার সময় ও আমার নাই। ভাব কমাই নিবি। আর এখন আমাকে ঘুমোতে দে। আমি তো ছোট লোক, ছ্যাচরা। তাহলে আমাকে জড়িয়ে ধরে ঘুমোতে আসছেন কেন? আপনাকে আটকে রাখি নাই ঘুম না যাওয়ার জন্য, নিজের মতো করে ঘুমান। আমার জড়িয়ে ধরে ঘুমোতে হবে না আপনার। বলে প্রীতির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অপর পাশ ফিরে শুয়ে পড়ল আকাশ। এই তুই কিন্তু আমার রাগ উঠাচ্ছিস। সরি, রাগ উঠলে কিছু করার নাই। আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাবো বলেছি তো ঘুমাবো। এটা বলে পিছন সাইড থেকে আকাশকে জড়িয়ে ধরে। আকাশও কম কিসে, হাতটা সরিয়ে দিল তার গা থেকে। তুই আমাকে জড়িয়ে ধরতে দিবি না তাই তো? তাই দিব না। প্রীতির কর্মকাণ্ড দেখে ভিতরে ভিতরে হাসতে হাসতে শেষ আকাশ। রাগ তো মাথায় উঠে গেছে প্রীতির। সে আকাশের শার্টটা খামচে ধরে পিছন থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলে। এই তুমি কি করলে এটা? আমার শার্ট কেন ছিঁড়ে ফেললে? এটা তো কমেই করেছি, ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে, জড়িয়ে ধরে ঘুমোতে দে। না হয় কিন্তু খুব খারাপ হবে। যা খারাপ হওয়ার হোক, তাও আমি জড়িয়ে ধরতে দিব না। আমাকে ছোট লোক, ছ্যাচরা বলে অপমান করে, সে আবার আসছে আমায় জড়িয়ে ধরতে। দেখ, আমার ঘুম পাচ্ছে অনেক, আমি ঘুমাবো, আর তোকে জড়িয়ে ধরেই ঘুমাবো। বলে পিছন থেকে আবার আকাশকে জড়িয়ে ধরে। আমিও বললাম আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে দিব না, তোমার ঘুমাতে হলে অন্যভাবে ঘুমাও। এই কুত্তা কোথাকার, যা তোকে জড়িয়ে ধরব না, বলে রাগে ফোফাতে থাকে। এক পর্যায়ে আর রাগ কন্ট্রোল করতে না পেরে কান্না করে দেয়। আকাশ নিজেকে নিজে বুঝো দেয় এই বলে যে, ধুর করুক কান্না, তাতে আমার কি? আমাকে যে সব সময় কষ্ট দেয়, এবার মজা বুঝুক। প্রীতি কান্না করতে করতে বলে, দেখিস আমাকে ঘুমোতে দিস নাই তুই। তুই ও শান্তি মতো ঘুমাতে পারবি না। ওকে সমস্যা নাই, দেখা যাবে। আই ডোন্ট কেয়ার। এরপর আর কোনো সারা শব্দ নাই মেয়েটার, তার মানে ঘুমিয়ে পড়েছে হয়তো কান্না করতে করতে। যাক, এবার আকাশও ঘুমিয়ে পড়তে পারবে। রাত ৩টা বাজে, আকাশ বেঘোরে ঘুমোচ্ছে। ঠিক তখনই প্রীতি শোয়া থেকে উঠে গিয়ে বালতি পুড়িয়ে পানি নিয়ে আসে, আর সেগুলো আকাশের শরীরের উপরে ঢেলে দেয়। ঘুমের ঘোরে চিৎকার করে উঠে লাফ দিয়ে বিছানায় বসে পড়ে। বিব্রতভাবে বলে, আল্লাহ, ছাদ ছিদ্র হয়ে গেছে। কিন্তু না, তার ধারণা ভুল প্রমাণ হয়। যখন সে চোখটা ঘুরিয়ে পাশে তাকায় তখন সে দেখতে পায় প্রীতিকে। প্রীতি পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেজাজা তো পুরো মাথায় উঠে যায়। এটা কি হলো? পুরো ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে মেয়েটা আমার। এই তুমি এটা কেন করলে? আমায় গায়ে পানি ঢেলে দিল কেন? একদম বেশ করেছি, আমায় জড়িয়ে ধরতে দিসনি, আবার কথা বলছিস হা? তুই কিভাবে ভাবলি যে আমি ঘুমোতে না পারলে তোকে ঘুমোতে দিব? আমি কি তোমায় ধরে রেখেছিলাম যাতে করে তুমি না ঘুমোতে পারো? তা করিসনি, কিন্তু তার থেকে বড় কিছু করেছিস। তুই জানিস যে তোকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। কিন্তু তাও তুই আমায় জড়িয়ে ধরতে দিসনি। তাই বলে তুমি এমনটা করবে? একটা ঘুমন্ত মানুষের গায়ের উপরে পানি ঢেলে দিবে? এটা তো কমেই করেছি। এখনো সময় আছে, আমায় জড়িয়ে ধরে ঘুমোতে দে। না হয় আরো বড় কিছু করব।
এবার মেজাজ আরো খারাপ হয়ে গেল। খাট ছেড়ে উঠে গিয়ে মেয়েটাকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। রাগ তো মাথায় উঠে গেছে। এই তোর সমস্যা কি হা? তুই আমার ঘুম নষ্ট করলি কেন? তুমি একা একা ঘুমাবে আর আমি ঘুমাবো না, এটা কি করে হয়? তাই তোমাকেও ঘুমোতে দিব না। রাগ আর কন্ট্রোল করতে না পেরে ঠাসঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। প্রীতি তো অবাক। ছ্যাঁচড়াটা ওকে থাপ্পড় মারল। অবাক চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। তুই সেই সময় থেকে একটা কথা বলে যাচ্ছিস? তোকে জড়িয়ে ধরতে দেয়নি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোর ঘুম যাওয়া তো আর আটকায়নি। কিন্তু তোর কত বড় সাহস, তুই আমার গায়ে পানি ঢেলে দিলই। চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা নাই। এই কথা বলছিস না কেন? না আরেকটা লাগিয়ে দিব? এই না না প্লিজ, আমি আর এমনটা করব না। কান্না জড়িত কণ্ঠে। এবারের মতো কিছু বললাম না, ছেড়ে দিলাম। একটা কথা মাথায় রাখবি, তোদের প্রপার্টিতে থাকি বলে ফুটবল ভাবিস না। শুধু সময়ের অপেক্ষায় আছি, সময় হলে এখান থেকে আমিও চলে যাব। বলে ট্রাউজারটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। এখনো থ হয়ে আছে আকাশের কথাবার্তা আর কর্মকাণ্ড দেখে। ছাচড়া, তুই আমার গায়ে হাত দিয়েছিস তো? এটার ফল কি হয় তুই বুঝবি। এর জন্য তোকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। অন্যদিকে ধুর বাবা, তাড়াহুড়ো করলে একদম কোনো কাজেই ঠিক মতো হয় না। খালি ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে এসেছি, গামছার কথা একদম ভুলে গেছি। এখন কি হবে? ভেজা শরীরে ট্রাউজার পরলে সেই আবার ভিজেই যাবে অর্ধেকটা। মেয়েটাকে ডেকে গামছাটা দিয়ে যেতে বলবো ভাবছি, কিন্তু না, এটা করা যাবে না, তাহলে আমার দাম কমে যাবে। রাগ তো আমি করেছি। 2 মগ পানি ঢেলে নিলাম গায়ে। পরে ভিজা শরীরেই ট্রাউজারটা পরে নিলাম। ওয়াশরুম থেকে বের হব, ঠিক তখনই দেখি প্রীতি গামছা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই নাও গামছা, এটা দিয়ে ভালো করে মুছে নাও। না, আমার লাগবে না বলে হাঁটা ধরলাম, ঠিক তখনই প্রীতি আমাকে পিছন থেকে টেনে ধরল। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি দোষ করেছি, তার জন্য আমায় মেরেছ। এবার কিন্তু তুমিও সেটাই করছ। ভালোই ভালোই চুপচাপ দাঁড়াও, আমি গা মুছে দিচ্ছি। মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেলাম। মেয়েটাকে মারলাম, কই গাল ফুলিয়ে বসে থাকবে তা না, উল্টো আরও এসে আমার গা মুছে দিচ্ছে। ওর কথা শুনেন এখন খারাপ লাগছে। ইস, কেন যে মেয়েটাকে মারলাম। ভালো করে বাচ্চামি স্বভাবটা যায় নাই। আর তার গায়েই হাত তুললাম। আর রাতের বেলায় একটু বেশি করে ফেলেছি আমি। মেয়েটা ঘুমোতে চেয়েছে, জড়িয়ে ধরে, তাকে জড়িয়ে ধরতে দেয়নি। না হয় সে এমনটা করত না। এই যে তোমার গা মুছা শেষ, এবার তুমি গিয়ে ঘুমোতে পারো। বিছানার চাদর আর বেডশিটও অন্যটা লাগিয়ে দিয়েছি। এখন আর কোনো সমস্যা হবে না। তো তুমি ঘুমোবে না? না, আজ আর আমি ঘুমোবো না। আর কয়েক ঘন্টা পর তো সকাল হয়ে যাবে। এই মেয়ে কি বলো, ঘুমোবে না মানি? এখনো অনেকটা সময় বাকি। এমন ধারা বললে কি হয় নাকি? না, আমার সাথে তোমার ঘুমোতে হবে বলে মেয়েটাকে কোলে তুলে নিলাম। কিরে, হঠাৎ কি হলো? ছোট লোকটা এমন ধারা ভালোবাসা দেখাচ্ছে, যেখানে রাতের বেলায় গায়ে হাত দিতে দেয়নি, সেখানে কোলে তুলে নিয়েছে। ব্যাপারটা কি? গা মুছে দিয়েছি সেই জন্য নাকি?
মেয়েটাকে বিছানায় নিয়ে গিয়ে শক্ত করে নিজের বাহুডোরে জড়িয়ে ধরলাম। তারপর শুয়ে পারলাম ওকে নিয়ে। ভিতরে কি যে ফিলিংস হচ্ছে। একটু আগে মেয়েটা আমার জন্য গামছা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। একদম বউ বউ লাগছিল। নাক মুখ গুজে দিয়ে ছ্যাঁচড়াটার বুকের মধ্যে শুয়ে আছি। কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না আমার। এই ছাছড়াটাকে জড়িয়ে ধরলে আমার দুনিয়াদারি অন্য রকম হয়ে যায়। ইচ্ছে করে সারাটা জীবন ওকে জড়িয়ে ধরে থেকেই সময়টা পার করে দেই। কেমন যেন একটা অনুভূতি কাজ করে ওকে জড়িয়ে ধরলে। দুন যে কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারবে না। সকালে ঘুম থেকে আকাশ আগে উঠে পড়ে। প্রীতি তখনও ঘুমোচ্ছে। তাই আকাশ আর উঠল না, সেও শুয়ে আছে। মেয়েটার দিকে হা হয়ে তাকিয়ে ওর ঘুমন্ত চেহারাটা দেখছে। একটু পর শাশুড়ি আম্মা এসে ডেকে গেল, এই তোমরা দুজনে তাড়াতাড়ি নিচে নেমে এসো, নাস্তা লাগাচ্ছি। ডেকে মেকে তিনি চলে গেলেন। এই প্রীতি উঠো তাড়াতাড়ি। আম্মু এসে ডেকে গেছে নিচে যাওয়ার জন্য। নাস্তা লাগিয়েছে নাকি? আর একটু ঘুমোতে দাও না। আমি আরও একটু ঘুমাবো। এই এখন আর ঘুম না। নাস্তা করে এসে দরকার হয় আবার ঘুমিও। উঠছি। তারপর দুজনে মিলে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম নিচে। সবই ঠিক আছে, কিন্তু বিপত্তি বাঁধল নাস্তা খাওয়া নিয়ে। কারণ যেই হাত দিয়ে খাবো সেই হাতেই ব্যান্ডেজ। খাবারগুলো সামনে নিয়ে চুপচাপ বসে আছি। এটা প্রীতির চোখ এড়াল না। এই কি হলো, খাচ্ছ না যে? কিভাবে খাবো, হাত তো ভালো না। ও শিট, আমি তো ভুলেই গেছিলাম একদম। দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। প্রীতির কথা শুনে একদম লজ্জায় লাল হয়ে গেলাম। কারণ শ্বশুর শাশুড়ি পাশেই বসা। দুজনে মুচকি মুচকি হাসছে। কিন্তু লজ্জা পেয়ে কি আর হবে। আমার আন্দুরে বউটা তো আমাকে খাওয়ানোর জন্য লোকমা ধরে বসে আছে। খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে এলাম। একটু পর প্রীতীয় রুমে আসলো, কিন্তু তাড়াহুড়ো করে। এই কি হলো? এত তাড়াহুড়ো করছো কেন? আজ নাকি আমার বান্ধবী তিশারা সবাই আসবে তোমাকে আর আমাকে দেখতে। বিয়ের সময় তো কেউ আসতে পারেনি ঠিকঠাক ভাবে, কারণ যে তাড়াহুড়োয় বিয়ে হয়েছে। তাই আজ আসবে। প্লিজ তুমি একটু পরিপাটি করে থেকো। আচ্ছা, সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। প্রীতি একটা পাঞ্জাবি দিয়ে গেল, সেটা গায়ে লাগিয়ে রুমে বসে আছি। একটু পর প্রীতির বান্ধবীরাও সবাই আসলো। সবাই জানে প্রীতির হাসবেন্ডের কথা। কিভাবে কি হয়েছে সবটা জানে। এই চল, তোদেরকে আমার ছোটলোক হাজবেন্ডটার পরিচয় করিয়ে দেই। কিন্তু সামিরা তো এখনো আসেনি। আচ্ছা, সমস্যা নাই। সে আসলে না হয় ওর সাথে আলাদাভাবে পরিচয় করিয়ে দিব। বান্ধবীদেরকে নিয়ে নিজের রুমে আসলো আকাশের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে। বান্ধবীরা সবাই হাসাহাসি করছে আকাশকে দেখে। একজন তো বলেই ফেলেছে, ছোটলোক দুলাভাই কেমন আছেন? কথা শুনেই মনটা ভরে গেল। ওদের হাবভাব দেখে বুঝতে বাকি রইল না যে তারা আমার মজা উড়াতে এসেছে। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? হ্যাঁ ভালো, কিন্তু প্রীতি আমার একটা জিনিস মাথায় ঢুকছে না। তুই এমন ছাছড়াকে বিয়ে করলি কি করে? কপাল খারাপ হলে যা হয় আর কি। এমন ছাছড়ার সাথে বিয়ে বসার ইচ্ছে কি আমারও ছিল নাকি? কারোর কথায় খারাপ লাগলো না। কারণ আসলেই আমি ছাছড়া। কিন্তু প্রীতির কথা শুনে চোখটা লাল হয়ে গেল। মেয়েটা কি সারা জীবন আমাকে এইভাবেই অপমান করে যাবে?
কখনো কি স্বামীর মর্যাদা দিবে না? লজ্জায় চোখ নিচের দিকে নামিয়ে রেখেছি। এমন সময় কেউ দরজায় টোকা দেয়। এই যে প্রীতি, আমি আসতে পারি? হা দোস্ত আয়। গলার আওয়াজ শুনে আমার কাছে পরিচিত মনে হল। নজর উঠিয়ে উনার দিকে তাকালাম। উনাকে দেখে তো আমার চোখজোড়া কপালে উঠে গেছে। চলবে,